মনে আছে একজন অসুরকে দিয়ে রং মাখিয়েছিল, আর একবার রসগোল্লা খাওয়াটাকে আর একবার করে বাঙালিকে মনে করিয়ে দিয়েছিল। সেখানেই শেষ নয়, সেই যে কলকাতা কিভাবে ভেঙে পড়ে না, চলে যায়, সেই চলন্তিকাও আমাদেরকে দেখিয়েছিল। আর তার এই সমস্ত কিছু দেখানোর পেছনে যে মানুষটি ছিল, আজকে আমি তার সঙ্গেই রয়েছি। আমার সঙ্গে আছে এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি পাভেল দা, ডিরেক্টর পাভেল। হাই। প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছো? তুমি জানো আমি কেমন থাকি, অ্যাজ ইউজুয়াল আমি দারুণ আছি। পয়লা বৈশাখ কেমন গেল? পয়লা বৈশাখ ভালোই গেছে, পয়লা বৈশাখ ভালোই গেছে, খুবই ভালো গেছে। আমি জাস্ট একবার মনে করার চেষ্টা করছিলাম আমি কি করলাম পয়লা বৈশাখের দিন। তারপর ভাবলাম রান্না করেছি এবং অনেক কিছু খেয়েছি আজকে, 5-6 পদ রান্না হয়ে দারুণ কিছু খাওয়া হয়েছিল, মজায় কেটেছে। ম্যান্ডেটরি কোনো খাবার থাকে মানে পয়লা বৈশাখ এটা ছাড়া অসম্পূর্ণ? মাছ, মাছ, সর্ষে মাছ বা পাতুরি এরকম কিছু একটা, মাছের ঝোলও হতে পারে। মাছ, রসগোল্লা, মিষ্টি দই, পোস্ত, এগুলো ম্যান্ডেটারি জানি না, এগুলো থাকলে আমি খুশি হই। মানে তুমি বলতে গেলে বেশ ফুডি। হ্যাঁ, আমি আগে বেশি ছিলাম, এখন এখন তো একটু তাও কমিয়েছি। পয়লা বৈশাখ থেকেই চলে আসবে তো তোমার, যদি আমি সেই ছোটবেলাকার পয়লা বৈশাখে চলে যাই, তো তোমার ছোটবেলার পয়লা বৈশাখ ফেস্টিভ্যালস গুলো কিরকম কাটতো? খুব ভালোই কাটতো। সেটা হচ্ছে ছোটবেলায় আমরা বেরিয়ে পড়তাম হাতে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে, সব হালখাতা হতো তখন, আরো বিভিন্ন দোকানে দোকানে, চেনা দোকানে অচেনা দোকানে প্যাকেট দিত, মিষ্টির প্যাকেট, সেগুলো কালেক্ট করা। এবং একজন না, দলে বোধহয় আরো 3-4 জন বন্ধু মিলে সবাই কালেক্ট করে এক জায়গায় নিয়ে আসা। তার সঙ্গে ছিল হচ্ছে রাসনা দিত, কোল্ড ড্রিঙ্কস দিত ওখানে প্লাস্টিকে, সেগুলো খাওয়া। তো একটা মজা ছিল এগুলো। ছোটবেলায় এই সবকিছুর মাঝখানে নিশ্চয়ই সিনেমাটা একটা মানে প্রেম ছিল নিশ্চয়ই সিনেমার প্রতি। তখন ভেবেছিলে যে বড় হয়ে ডিরেক্টর হব? এই যে গল্পগুলো বললাম সেটা যে বয়সে তখনও ভাবিনি, তখনও তো ক্রিকেটই খেলি, সিনেমার প্রতি ভালোবাসা আছে ওই অবধি। তো ডিরেক্টর হওয়ার পরিকল্পনা 16-17 বছর বয়স হবে ওরকম সময় থেকে। আমাকে মানে সেই টাইমে ক্লিক করলো যে মনে হলো যে আমি একদিন ডিরেক্টর। রং দে বাসন্তী একটা ছবি, আগেও ছিল অন্য কারণ, কিন্তু রং দে বাসন্তী দেখে আমি ডিসাইড করলাম যে ভাই আমার ডিরেক্টরই হতে হবে, সিনেমায় বানাতে হবে, এই আর কি। এটা একটা জিনিস বলছি, এই যে আমাদেরকে বলে ডিরেক্টর হওয়ার জন্য পড়াশোনা তো আছে, ডিরেক্টরি নিয়ে পড়াশোনা, অন্যান্য জিনিস, বাট একটা মানুষ, একটা সাধারণ ছেলে যখন ভাবে যে আমি ডিরেক্টর হব, তুমি একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে, মানে সেখান থেকে আজকে তোমার এতগুলো সুপারহিট মুভি প্লাস তোমার এতগুলো সিনেমা আছে, এই জার্নিটা কিরকম রইল? আমার কাছে জীবনের একটা নীতি খুব সহজ, যেটা করতে চাও মন দিয়ে করো, ভালোবেসে করো, রোজ টাকার হিসেব করবে, রোজ রাতে একবার করে ভাববে যে আগামী কাল বা আগামী মাসের টাকাটা আছে তো, বা কি কি করে রাখতে হবে, এই হিসেবটা করে নেবে। আর বাকি যেটা ভাল লাগে সেটা করতে থাকো মন দিয়ে, রেজাল্ট আসতে বাধ্য। আমার তো হয়েছে। মানে তুমি মানে যে যখন তুমি ডিসাইড করেছিলে ডিরেক্টর হবে, মানে তখন থেকেই তুমি ভেবে নিয়েছিলে এই এই জিনিসটা আমাকে করতে হবে, তবে কিচ্ছু ভাবোনি? কে ভাবাবে, কে শেখাবে, কে গাইড করবে কি করতে হয় না করতে হয়? হাতড়ে বেড়াতাম তো ছোটবেলায়, এটা করছি ওটা করছি সেটা করছি, এটা বোঝার চেষ্টা করছি ওটা বোঝার চেষ্টা করছি, এটা করার চেষ্টা করছি ওটা করার চেষ্টা করছি। এইভাবে স্পেসিফিক কিছু ছিল না, বরঞ্চ তাতে একটা লাভ হয়েছে যে স্পেসিফিক কিছু না থাকায় এত অনেক কিছু পেয়েছি, সেটা অনেক সিনেমার কাজে অন্যভাবে দিয়েছে। তোমরা কি মানে তোমাকে তো আমরা অন্য একটা রূপেও দেখি, সেটা হচ্ছে লেখক। সেই মানে তুমি নিজেকে যদি বলো, তুমি ডিরেক্টর বেশি ভালো না লেখক বেশি ভালো? দুটোই ভালো, আমি দুটোই ভালোই করি, দুটোই ভালো করি। কখনো কখনো মনে হয় যে আমি লেখক বেটার, কখনো কখনো মনে হয় না আমি ডিরেক্টর বেটার। তো দুটোই, আমার কোনো এটা নেই। শুধু একটা জিনিস বলতে পারি, আমি ডিরেকশনটা অন্যের হয়ে দিয়ে দিতে পারবো না, লেখাটা আই ক্যান ডু ফর পিপল। প্রথম যখন ক্যামেরার সামনে অ্যাজ এ ডিরেক্টর তুমি কাজ করেছিলে, সেই এক্সপিরিয়েন্সটা তোমার কিরকম ছিল?
ক্যামেরার সামনে ডিরেক্টর হিসেবে, মানে পেছনে পেছনে আর কি, মানে ক্যামেরাকে সামনে রেখে আর কি তুমি খুব একটা আনন্দ করতে পারছিলাম না তখন, এত টেনশনে ছিলাম আর এত চাপে ছিলাম। আর তো সেই কারণে আলাদা করে যে আমি ডিরেক্টর হয়ে গেলাম আজকে, মা আমি অ্যাকশন বলেছি, এইসব করার মাথায় আসেনি। কারণ খুব চাপের স্কেডিউল ছিল, টেনশনে ছিলাম, ছোটাছুটি করছিলাম। তো এই করতে করতে শুট শেষ হয়ে যাওয়ার অনেক দিন পর আমার মনে হলো যে আমি একটা ছবি বানিয়ে ফেললাম। তখন হুট করে আনন্দ হচ্ছিল। এখনো মাঝে মধ্যে যাই, সেই আমার প্রথম ছবির বাবার নাম গান্ধীজির প্রথম দিনে শুট ছিল, তৃপ্তি বার আছে হাজারার কাছ থেকে এগোলেই, যোগবাবু বাজারের ওপরেই। ওই তৃপ্তি বারের করিডোরে সিঁড়ির ওখানে উল্টো দিকের একটা ফটো স্টুডিও, ওই যেটা হরিশ মুখার্জি রোডে মিলেছে রাস্তা, ওখানে মাঝে মধ্যে গিয়ে ঘুরি আর সবাইকে আমার এডিদের বলি এখানে ফার্স্ট সিন হয়েছিল, ওই সিনটা এখানেই ছিল, এইসব করি। মানে সেই জায়গাটা এখনো তোমার কাছে ভীষণ মেমোরেবল। এনে সারা জীবন থাকতে বাধ্য। তুমি এমনি তো নিশ্চয়ই সিনেমা দেখতে ভালোবাসো, দেখো সিনেমা এমনিতে প্রচুর। এই রিসেন্টলি তো এত সিনেমা বেরিয়েছে, তোমার কোন সিনেমাটা বেশ ভালো লেগেছে? মির্জা। মির্জা মির্জা বেশ দেখে ভালো লেগেছে। ভালো বলেছি। ভালো লেগেছে বলতে দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে খুব অনেস্ট চেষ্টা, খুব পরিশ্রম করেছে প্রডিউসার, এক দু পয়সা চেপে কাজ করেনি। ডিরেক্টর পরিশ্রম করেছে, আর্ট খেটেছে, অ্যাকশন খেটেছে, সবাই খুব ভালো। তো এই গল্পটা কমন মনে হয়েছে আমার, আর স্ক্রিন প্লে আর একটু বেটার হতে পারতো মনে হয়েছে। এছাড়া অল ডিপার্টমেন্ট খুব খেটেছে। তো আমার তো মির্জা, পাড়িয়াও দেখেছি তার আগে, বিক্রম, ভালো লেগেছে আমার। কমার্শিয়াল সিনেমা কি তুমি বানাবে? মানে তোমার যা যা সিনেমার প্যাটার্ন, মানে রসগোল্লা এক ধরনের সিনেমা ছিল, অসুর এক ধরনের। বাজে প্রশ্ন। আমি যা সিনেমা বানাই সেগুলো কমার্শিয়াল সিনেমাই আমি না মনে না, মানে করি। এইরকম অ্যাকশন কমার্শিয়াল যে সিনেমাটা হয় একেবারে সেই, এখন তো সাউথ এরকম ওরকম বুঝি না। সাউথে মাক্কি বলে একটা সিনেমা আছে, সেটা কি অ্যাকশন কমার্শিয়াল? না না। সুপারহিট। আমি ওইভাবে বুঝি না। আমি অ্যাকশন লাগলে যতটা অ্যাকশন লাগবে ততটা অ্যাকশন লাগবে, একটা থাপ্পড় লাগলে একটা থাপ্পড় লাগবে, একটা রকেট লঞ্চার ওড়াতে হলে তাই ওড়াবো, যখন যেটা লাগবে তখন করবো। আমার কোনো প্রিকনসিভ নোশন নেই অ্যাকশন কমার্শিয়াল এরকম, ডান্স কমার্শিয়াল এরকম, কমেডি কমার্শিয়াল এরকম, আমি সব বুঝি না বাবা। আমি শুধু এইটুকু বুঝি, আমার সিনেমা বিগার অডিয়েন্সের জন্যই আমি তৈরি করি, যাতে প্রচুর অংশের মানুষ সেটা বুঝতে পারেন এবং কমিউনিকেট করতে পারেন, এইটাই বুঝি। তো আমার বিশ্বাস আমি কমার্শিয়াল কোট আন কোট যেটা বোঝে সেই মেন স্ট্রিম বাংলা কথা, আমি নিশ ছবি বানাই না। না, আমার ছবি একা একা দেখতে হবে বা আমার ছবি কয়েকজনই শুধু ভালো লাগে, আমি তো মনে হয় না আমি ওই ধাতের মানুষ। এটা তো একদমই না। ডিরেকশন যখন তুমি শুরু করছিলে তখন কাউকে এরকম ইন্সপিরেশন রেখেছিলে যে এইরকম ডিরেক্টর? মানিরত্নম, নাগেশ কুক্কুনুর, ঋত্বিক ঘটক, আকিরা কুরোসাওয়া, স্টিফেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলান, প্রচুর নাম। শুধু নাগেশ কুক্কুনুর আর মানিরত্নম হচ্ছে একদম মানে 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 আত্মার ভেতরে ঢুকে বসেছিল সেই সময়। সারাক্ষণ ওদেরকে সারাক্ষণ ওদেরকে শুধু না, ছোটবেলায় না দেখে মানে অবাক হয়ে যেতাম, অবাক হয়ে। ইকবাল দেখেছো ছবিটা? দেখে নেবেন সবাই, ইকবালটা দেখো। নাগেশ কুক্কুনুর, মানিরত্নমের তো দেখেছো আশা করি, রোজা দেখেছো, বম্বে দেখেছো, দেখো। নাগেশ কুক্কুনুর আরো ভালো ভালো ছবি আছে, রকফোর্ড বলে একটা ছবি আছে, দেখো। ও গানগুলো জানো সব সিনেমার। হ্যাঁ হ্যাঁ পল পল না পল কেকের যেটা পল, রকফোর্ড, আসমাকে বারিশা, রকফোর্ড। বেশি গাইলাম না, স্ট্রাইক পড়ে যাবে বলে। সেখানে তোমাকে একটা ছোট্ট কিছু প্রশ্ন করছি। তুমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডেরই কথা বলছি, সব থেকে প্রিয় নায়িকা তোমার কাকে, মানে সব থেকে ট্যালেন্টেড এবং তোমার প্রিয় নায়িকা তোমার কাকে মনে হয়? ট্যালেন্টেড নায়িকা? নায়িকা, অভিনেত্রী না নায়িকা? নায়িকা। ট্যালেন্টেড সোহিনী সরকার। আর যদি কোনো অ্যাক্টর বা নায়কের কথা বলা হয়? জিদ্দা। জিদ্দা, যিশুদা, আবিদদা। ছেলেদের অনেক অপশন বেশি, মেয়েদের অপশন কম। সরি সোহিনী ভালো, আরো অনেকে ভালো আছে, তনুশ্রী খুব ভালো, আরো অনেকে আছে। তোমার এখনো পর্যন্ত তুমি যতগুলো বাংলা সিনেমা দেখেছো, সব থেকে মনে ছুঁয়েছে বা সব থেকে তোমার বেস্ট লেগেছে, মানে এর ওপরে আর কিছু হতে পারে না, সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের বলো না, ইদানিং এর মধ্যে? ইদানিং বলতে কত বছর সেটাও বলে দাও তাহলে। 20 বছর। 20 বছরের মধ্যে। পাতাল ঘর পাতাল ঘর একটা ছবি, পারলে দেখুন।
আজ থেকে 20-22 বছর আগে বানানো ছবি, বা একটু বেশি 23, ওই ছবিটা এখন বাংলা বানাতে পারবে না, লোকের দম বেরিয়ে যাবে, এত ভালো কাজ করেছিল ওরা। তোমার কখনো রিমেক, কখনো যদি ছবি তোমার কাছে আসে যে অফার, যে একটা কোনো হিন্দি, নিশ্চয়ই, কেন কেন না, আমি তো চাই যে আমার গল্প থেকে রিমেক হোক, আমি তো চাই লোকে আমার ছবি রিমেক করুক, আমি তো চাই আমার ওষুধটা মালায়ালামে হোক, জিদ্দার রোলে দুলকার সালমানকে নিয়ে, পৃথ্বীরাজ আবিরদার রোলটা করুক, নুসরাতের রোলটা পার্বতী করুক, আমি তো চাই ওষুধ রিমেক হোক, দুর্গাপুজোর জায়গায় অন্য নাম নিয়ে হোক, আমি তো চাই আমার ছবিগুলো অন্য ভাষায় রিমেক হোক, লোকে আমার গল্পগুলো নিয়ে রিমেক করুক বারংবার, আমি চাই সেটা হোক। আমি কারোরটা করিয়েছি সেটা চাই না, একদম চাই। আমি চাই আমারটা লোকে করুক। এই রিসেন্টলি আমি শুনেছিলাম তুমি রাস্কিন বন্ডের সঙ্গে দেখা করেছো এবং তোমার একটা ইউটিউব চ্যানেলও আসতে চলেছে, তো হঠাৎ করে ডিরেক্টরের সাথে সাথে এই ইউটিউব চ্যানেলের কনসেপ্টটা তোমরা কি করে মাথায় এলো? সেটা হলো যে অনেকে বলে আমি নাকি খুব ভালো কথা বলি, অনেকে বলে আমি কথা বললে খুব লোকের মন দিয়ে শোনে। আমি তার উপর এখন প্রফেশনাল কাউন্সিলর, আমি 2 বছর ধরে সাইকোলজি পড়েছি, তো আমি গোটা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমার নিজের দেশ নিয়ে অনেক কিছু বক্তব্য আছে মনে হচ্ছে, তো সেই জন্য মনে হলো একটা ইউটিউব চ্যানেল থাকলে তো ভালো, এগুলোকে ডকুমেন্টেড করা যাবে, সুন্দর ইন্টারভিউ দেওয়া যাবে। তো এটাই এবার বাংলা ভাষায় হচ্ছে না, হিন্দি আর ইংরাজিতে হচ্ছে, সেই জন্যই করছি। তো আমি যদি বলি 5 জন এমন মানে যার ইন্টারভিউ তুমি মানে নিতে চাও আর কি, এই মুহূর্তে দাঁড়িয়ে এমন 5 জন যার ইন্টারভিউ তুমি নিতে চাও। তার মধ্যে 2 জনের পেয়ে গেছি অলরেডি, সোনাম ওয়াংচুক, রাস্কিন বন্ড, 5 জনের মধ্যে 2 জনের পেয়ে গেছি, তো আরো 3 জন যাদের চাই এরকম বলছো তো। তার মধ্যে একজন হচ্ছে আমার আমির খান, মনীষ সিসোদিয়া, জেলে আছেন এখন উনি, শিক্ষামন্ত্রী দিল্লির ছিলেন, তারপর সাই পল্লবী। মানে সিসোদিয়ার ইন্টারভিউ কেন তোমার মাথায় এলো যে আমি ওনার ইন্টারভিউ করতে চাই? কারণ উনি দেশের একমাত্র শিক্ষামন্ত্রী, না সরি একমাত্র না, পার্থবাবুও জেলে আছেন সেটা না, উনি শিক্ষামন্ত্রী যিনি জেলে আছেন, কিন্তু ওনাকে এশিয়ার বেস্ট এডুকেশনিস্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তার কিছুদিন আগে, এবং দিল্লির স্কুলগুলোয়, সরকারি স্কুলগুলো এত ভালো করে দিয়েছেন যে ওখানে প্রাইভেট স্কুলে বড় লোক বাবা মায়েরা প্রাইভেট স্কুলে না দিয়ে সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য পেছনে লাইন দিচ্ছে। তোমার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখো, সরকারি স্কুলে পড়া মানে সে বাবা মাকে দেখা হয় যে কি গরিব না অমানুষ, এরকম ভাবে ভাবা হয়, তো ওখানে ব্যাপারটাই সেটা না, ওখানে সরকারি স্কুলে পড়ে, ও প্রাইভেটে পড়ে, হ্যাঁ হ্যাঁ এরকম। এইটা করেছে মনীষ সিসোদিয়া, অথচ লোকটা জেলে আছে। তো আমি জানতে চাই যে আপনার জেলের জীবন আর এই শিক্ষা জীবন মানে ব্যাপারটা কি করে করলেন, এগুলো নিয়ে কথা বলতে চাই। তোমার এই সূত্র থেকে একটা জায়গায় চলে, তুমি কিছুদিন আগে লাদাখ গেছিলে, আমি তোমাকে পার্সোনালি চিনি বলে এটা আমি জানি যে তোমার শ্বাসকষ্ট ভীষণ আছে, তুমি বেশি ওপরে উঠতে পারো না। আর তুমি কিছুদিন আগে ওখানে যে প্রোটেস্টটা হয়েছিল, তুমি সেখানে নিজে প্রোটেস্টে বসেছিলে এবং নিজে ওনাদেরকে সাপোর্টও করেছিলে, শুধু ইন্টারভিউর জন্য যাওনি। এই গোটা জার্নিটা ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বল, যাতে সেটা আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করো। খুব অনেস্ট মানুষজন ওখানকার, খুব সোজা সাপটা বক্তব্য। সেটা হচ্ছে লাদাখে বরফের গ্লেসিয়ার গুলো গলে যাচ্ছে, লাদাখ খুব একটা খারাপ নেই, এবং লাদাখ সম্বন্ধে একটা ধারণা দিতে চাই। লাদাখে 2টো পার্ট, লেহ, একদিকে কার্গিল একদিকে লেহ, আরো অনেক কিছু আছে। প্রচুর জনজাতি, আদিবাসী, উপজাতি মানুষরা আছেন এবং তারা প্রকৃতিকে নিয়ে ব্যালেন্স করে আছে। তো ওখানে যদি মাইনিং হয়, বেশি খনন কার্য হয়, 5 তারা 10 তারা হোটেল যদি অনেক হয়, বরফ গলবে, কেদারনাথ যেমন বন্যায় ভেসে গেল, সব নিয়ে লাদাখও ভেসে যাবে। তো সোনাম ওয়াংচুক সেটা চান না, কোনো লাদাখের মানুষই চাইবে না, সেটাই বক্তব্য, যেগুলো করবে না। এবার এগুলো আটকানোর জন্য দরকার হচ্ছে 6 শিডিউল, যেটা সংবিধানে দেওয়া আছে, যে হলে ওখানে ওদের নিয়ন্ত্রণ ছাড়া, লাদাখি মানুষের বক্তব্য ছাড়া যেখানে যা খুশি জমি নিয়ে কিছু কাজ কারবার করা যাবে না, রাইট? এবং সেটা ওখানকার যারা গভর্নমেন্টে এখন আছে তারা বলেছিল যে আমাদের ভোট দাও, আমরা এটা দেবো। 2বার ভোট দিয়েছে 10 বছরে, তাদের কথা শুনে তারা দিচ্ছে না, তারা এখন বলেছে দেবো না। ওখানে চায় না লোক যে ওখানে 5 স্টার হোটেল তৈরি হোক। আমি ওখানে রুম স্টে থেকে এসেছি, এত ভালো মানুষজন এয়ারপোর্ট অব্দি নিজেরা গাড়ি করে নিয়ে আসবে, এবং সেটা অনেক টাকা নয়। ওখানে গেলে তুমি নর্মাল জল খেতে পারবে না, গরম জল খেতে পারবে বাইরের লোকেদের। সমস্ত রেস্টুরেন্ট গুলো কোনো বড় কোম্পানির নয়, বুঝলে তো, কোনো বড় বড় কোম্পানির নয়, সাধারণ মানুষের ভালো রেস্টুরেন্ট, খাবার ভালো, গরম জল এমনি তোমায় দেবে,
হিউম্যান কানেক্টটা আছে। এখানে তুমি একটা বড় রেস্তোরাঁয় গিয়ে বলো তো যে আমি একটু গরম জল খাবো, দেবে কিনা? এমনি জল চাইলেও তো বেশিরভাগ দিতে চায় না। তো এই তফাৎটা ওখানে হিউম্যান ডেভেলপমেন্টটা অনেক বেটার, এবং সেই কারণে ওরা অনশনে বসেছে, লড়ছে, এবং এরা এর মধ্যে ডিফেন্সের লোক আছে যারা দেশের জন্য লড়েছে, কার্গিল যুদ্ধ লড়েছে, আরো অনেকে আছে, অশোক চক্র পাওয়া মানুষ আছে, পরমবীর চক্র পাওয়া মানুষ আছে, মানে তার পরিবার আছে, এরকম সব লোকজন আছে তারা। তো তারা প্রোটেস্ট করছে, তারা সোনাম ওয়াংচুক আমার দেশের এত বড় বিজ্ঞানী, 3 ইডিয়টস এত বড় ছবি, মানে সে না খেয়ে বসে ওখানে বলছে আমি আর পারলাম না, চলে গেলাম। তাই আমি তো এখন আমি চাই লাদাখে 6 শিডিউল, মানে ওদের এই অধিকার মেনে নেওয়া উচিত। ওনার সঙ্গে কথা বলে তুমি কি জানলে, মানে ওনার সাথে ইন্টারভিউতে তো তোমার কথা হয়েছে, আমি জানলাম যে আমি কত কম জানি। অসাধারণ মানুষ, খুব ভালো মানুষ। তো সেই আর কি, অনেক মানে ওনার সঙ্গে যে এতটা সময় কথা বলতে পেরেছি, আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট এটা। এরপরে আসছি, তোমার তো পরপর অনেকগুলো সিনেমায় বছর বেরোতে চলেছে, হ্যাঁ, যেটা দিয়ে তুমি খুব বেশি যদি আমাদেরকে না বলবে। কিছু বলে লাভ নেই, ছবিগুলো আগের বছরই বেরোনোর কথা ছিল, প্রোডাকশন হাউসের প্রবলেমের কারণে, জেরেক এন্টারটেনমেন্টের প্রোডাকশনগত ওদের সমস্যা তোমরা জানো সবাই, আর এমকে মিডিয়া কিশমিশের যারা দেবদারের সাথে ছিল, মনোজ জৈন, তো ওদেরই প্রোডাকশনের দুটো খুব প্রবলেম বলে ছবিটা আটকে গেছিল। এই বছর দুটো ছবি রিলিজ করে যাবে। তুমি যখন প্রথম কোনো মানে ছবি যখন বানাতে শুরু করো, প্রথম কোন মানে তুমি 5টা কোন কোয়ালিটি দেখো যে এই সিনেমাটা হবে, এই 5টা কোয়ালিটি স্ক্রিপ্টটাতে আছে? বলবো না, বলবে না? ট্রেড সিক্রেট তো, ট্রেড সিক্রেট তো আমি বলে দেবো, তারপর লোকে বসে বসে সেগুলো নিয়ে করবে। ট্রেড সিক্রেট, এটা বলা যায় নাকি বোকা? আচ্ছা, তুমি কখনো অন্য কারো স্ক্রিপ্টে সিনেমা করবে? তোমাকে একদম করব, একদম করব, একদম করব, বরঞ্চ আমি চাই করতে। কেউ যদি ভালো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসে, কিন্তু দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমি তো নিজে লিখি, আমার শুট করতে হবে, তো সেই লিখে এনে নিয়ে শুট করুন বললে হবে না, নিয়ে বসতে হবে, সময় দিতে হবে, এটা কেন ওটা কেন, এরম হচ্ছে না, এরম হলে কি হয়, সে সময় দিলেই আমি আছি, কেন করবো না? আমি তো চাই অন্যের স্ক্রিপ্টে কাজ করতে। আমি যেমন অন্যের জন্য স্ক্রিপ্ট লিখতেও চাই, তেমন আমি এটাও চাই যে অন্যের লেখা স্ক্রিপ্টে আমি ছবি বানাই, আমি তো চাই। শেষে দর্শকদের উদ্দেশ্যে বলো যে দর্শকরা তোমাকে আবার কিভাবে দেখতে চলেছে, কবে দেখতে চলেছে? আমি দর্শকদের উদ্দেশ্যে এগুলো কিচ্ছু বলবো না। আমার যখন দেখার আপনারা ঠিক দেখতে পেয়ে যাবেন, আর সিনেমা হলে আমার ছবি এলে জানতেও পেরে যাবেন, আবার ইন্টারভিউ নিতে আসবে ওরা, সেগুলো হবেই। তো ওগুলো বলে বোর করবো না, শুধু বলি পয়লা বৈশাখ, তো বাঙালির চর্চার সাথে থাকুন, বাঙালির নিজের ভাষার সাথে থাকুন। আর এর সঙ্গে আরেকটা কথা, ভোট আসছে, ভেবে ভোট দেবেন, ভালোভাবে ভোট দেবেন, নিজের ভোট নিজে গিয়ে দেবেন, আর ভেবে ভোট দেবেন, পরে গাওনাগে কিন্তু লাভ নেই। তো এইটুকুই বলা। এতক্ষণ ছিলাম ডিরেক্টর পাভেলের সঙ্গে, তার সবটা আমরা জানলাম, অনেকটা আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। দেখতে থাকুন টেন সেন্টার। থ্যাংক ইউ।